চলে গেছিলাম ঝাড়খণ্ডের মধুপুরে। देखो सब मिल गया अपना कास्ट है कोई है। ভোরের ট্রেন ধরে যখন মধুপুর পৌঁছালাম তখন দুপুর হয়ে গেছিল। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে স্নান খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে হয়ে গেছিল দুপুর 3:30। স্টেশন থেকে যেই অটো করে আমরা হোটেলে গেছিলাম সেই অটো করেই এই বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমেই চলে এলাম এই বকুলিয়া ঝর্ণায়। শহরের এক প্রান্তে আঁকা বাঁকা উঁচু নিচু মিঠো পথ দিয়ে পৌঁছে যেতে হয় এই ঝর্ণাতে। এই খেলাটা রাস্তায় হচ্ছিল, তো এবার আমরা চলে এলাম কপিল মুনির আশ্রমে। শান্ত পরিবেশ, চারিদিকে পাখি ডাকছে, কত রকমের ফুল গাছ, আর বাংলায় লেখা দেখে তো মন আনন্দে ভরে গেল। এই আশ্রমটা একজন বাঙালি স্বামীজি স্বামী হরিহরণ 1927-28 সাল নাগাদ স্থাপিত করেছিলেন। এখন এটা একটি খুব শান্ত পরিবেশে যোগ সাধনা স্থল। সামখ্যা যোগা নামের এই বিশেষ যোগটি এখানে হয় এবং এর উপরে অনেক বই এখান থেকে বেরিয়েছে। আমরা ভেতরে গেলাম, বেশ কিছুক্ষণ সময় আমরা বাগানের মধ্যে কাটালাম। বাগানের একজন পরিচর্যা করছিলেন ভেতরে, শুধু তার সাথে ছাড়া আর কারোর সাথে আমাদের এখানে দেখা হয়নি। তবে একটা কথা কিন্তু হলফ করে বলা যায় যে এরকম আধ্যাত্মিক আশ্রমিক শান্ত পরিবেশে মনের একটা শান্তি কিন্তু খুঁজে পাওয়া যায়। এর পাশেই দেখলাম রয়েছে বেশ সুন্দর বিরাট বড় একটি কপিল মুনির মূর্তি। এই শঙ্খ যোগাচার্য স্বামী হরিহরণ জীবনের শেষটা কাটিয়েছিলেন এই কপিল মঠের লাগোয়াই একটি গুহাতে, আর এই মঠে থাকতেন তার সব অনুগামীরা। সেখান থেকে আমরা চলে গেলাম মধুপুরের বিবেকানন্দ মঠে। সত্যি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদার অপার মহিমায় ভারতবর্ষের যে কোনো প্রান্তেই কিন্তু এরকম আশ্রম, মিশন বা মঠের দেখা মেলে। এখানে অতিথি নিবাসও আছে এবং এখানে অনেক শিশুদেরও সেবা করা হয়। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম মধুপুরের সেন্ট কলম্বাস চার্চ। এই জায়গাটাকে রাজবাড়িও বলছিল সবাই। এরপর কিছু মন্দির দেখতে যাবার রাস্তায় একটা মেলা দেখে সেখানে নেমেই পড়লাম। চট করে তো আর ঝাড়খণ্ডের নিজস্ব মেলা দেখা যায় না। এই কথা ঠিক যে বিশ্বায়নের পর সাংস্কৃতিক আদান প্রদানের জন্য সব জায়গার মেলার চরিত্র প্রায় কাছাকাছি হয়ে গেছে। তাও মধুপুর জায়গাটা ইটসেলফ নিজের স্বাতন্ত্র্য কিন্তু বেশ ভালোভাবে বজায় রেখেছে, তার প্রভাব এই মেলার মধ্যেও পাওয়া যাচ্ছে। চুরির দোকানের এই ভাই তো শুনে বেশ অবাকই হলো যে আমরা কলকাতা থেকে মধুপুরে ঘুরতে এসেছি। নানান রকম খেলা, নানান রকম গ্রামের মানুষজন দেখে কিন্তু বেশ মজাই লাগছে। চুরির দোকানের ওই ভাই তো ভেবেছিল যে আমরা এখানে কোনো আত্মীয়র বাড়িতে এসেছি। আসলে আগে তো প্রচুর বাঙালি এখানে আসতো ওয়েদার চেঞ্জের জন্য, কিন্তু এখন বোঝাই যাচ্ছে যে বাঙালি পর্যটকের আগমন অনেকটাই কমে গেছে। যেখানে মেলা হচ্ছিল তার পাশে দেখলাম সেই প্রাঙ্গণে বেশ গ্যালারির মতো করা আছে, হয়তো এখানে খেলাধুলা হয়। আর বেশ কিছু জায়গাতেই এই মন্দিরটার মতো বাংলা হরফে লেখা। তারপরে আমরা বেশ কিছু দারুণ সুন্দর মন্দির দেখলাম। এখানে সন্ধ্যা আরতি চলছিল। তারপর এখানে দেখলাম যে একদল ঘোড়া একটি বাড়ির পথ আটকে দাঁড়িয়ে আছে। একটি ভদ্রমহিলার বাড়ি সেটা, তার সাথে আলাপ হলো এবং দারুণ আড্ডা হলো। দেখো একদম আমার দাদা শ্বশুরের বাড়ি। ও আচ্ছা, বিরাট বাড়ি। এখন তো ঘরগুলো সবাই অন্যরকম বানিয়ে দিয়েছে। এই বড় বড় জানলা যে ছিল না, দরজার মতন তো জানলাগুলো। তোমার নাম কি? আমার নাম সর্বদীপ্তা। সর্বদীপ্তা কি? গুহ। ও তবে তো তুমি আমাদেরই কাস্ট, আমরা মিত্র। ও তাই? কুলিন কাস্ট। হ্যাঁ, এ হচ্ছে কাস্ট তো, এর আবার কুলিন কাস্ট তো। হ্যাঁ, একটু শ্রেষ্ঠ আছে। আসো একদিন, আসো। আসবো। আপনারা এখানে কত বছর আছেন? দাদা শ্বশুরের সমাজে। আমার দাদা, সেটাই তো বলছি, মানে 100 বছর বা 80? এটা কত 500 বছরের বাড়ি। ওরে বাবা, আপনার কি জন্ম? আমার জন্ম এখানে। আমার বাবা রেলের এগ্রেড গার্ড ছিলেন। ও, এখানে চাকরি সূত্রেই আসলে অনেকে এসে থেকে গেছে। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এখন বাপের বাড়ি বর্তমানে আসানসোল। তুমি আমার বাড়িতে এসো। একদম একদম চিনে গেলাম, চলে আসবো আবার। দেখো ওই যে লাইট জ্বলছে না, লাস্ট বাড়িটা। জানাশোনা বাঙালির মধ্যে আমাদের এটাই তো একটা। হ্যাঁ, তাই তো। বাঙালিরা যত মিশুক আর কোনো জাত এরকম হয় না। এখানে বাঙালি আরো অনেক আছে। হ্যাঁ, অনেক আছে। আগে আরো বেশি ছিল। অনেক ছিল, এখন চলে গেছে। সব মারওয়ারি ফারওয়ারিরা বাড়িঘর বানিয়ে নিয়েছে। আগে তো এখানে চেঞ্জে আসতো না? হ্যাঁ, চেঞ্জে আসতো, ওয়েস্টে চেঞ্জে আসতো। এখানকার জল যেত তোমার কলকাতায়। এখানকার রসমাধুরী খেও। রসমাধুরী এখনো অতটা ফেমাস নেই, তবু আছে। আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার নাম হচ্ছে শিখা মিত্র। देखो सब मिल गया अपना कास्ट है। हाँ वही बोल रहे, फोन नंबर दे दिया, अब आएगी तो फिर आइए। रसमलाई का खेओ और छाना मुर्गी निये जाओ।
ছানা মুরকি। দেওঘর যাবো, দেওঘর থেকে ছানা মুরকি নেবো। না দেওঘর থেকে নিও না, এখান থেকে নিয়ে না, বলি জিজ্ঞেস করে বংশী মহারাজের দোকানটা কোথায়। তাহলে তাই হোক, বংশী মহারাজের দোকান থেকে ছানা মুরকি মনে রেখো। ছানা মুরকি ঠিক আছে, নিয়ে নিও। ওটা আমরা সব জায়গায় যারা যেখানে যাই না এটাই নিয়ে যাই, এটা ফেমাস। এখানকার দুধ তো খুব ভালো, খুব ভালো, আর মিষ্টির সাইজও ভালো। এরকম মিষ্টি তুমি কোথাও পাবে না। কলকাতা মিষ্টি এখন খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আর দামও বেশি, খুব দাম। হ্যাঁ, তুমি দেখে নিলে আসবে। একদম একদম। আমরা শ্যাম মন্দিরেও চলে গেছিলাম। এটি মধুপুরের একটি বিখ্যাত মন্দির। রাস পূর্ণিমার জন্যই মনে হয় এরকম বেলুন দিয়ে ভেতরটা সাজিয়েছিল। মধুপুর থেকে কিন্তু আমরা একদিন দেওঘরেও গেছিলাম, সেই ভিডিও কিছু আছে আমার আগের ভিডিওগুলোর মধ্যে দেখতে পাবেন। শ্যামজির অনন্য সুন্দর বিগ্রহ। আর মধুপুর শহরের খুবই বিখ্যাত একটি ঐতিহাসিক জায়গা হচ্ছে ডালমিয়া কুয়ো। আগে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর বাঙালিরা মধুপুরে যেতেন হাওয়া বদলের জন্য, আর এই কুয়োর খনিজ পদার্থ সম্পন্ন জল ট্রেনে করে কলকাতায় পাঠানো হতো। এখন যদিও আর সেসব কিছু হয় না, কিন্তু এই ডালমিয়া কূপ আছে শহরের সেই জায়গাতেই। তারপরে চলে এলাম মধুপুরের বিখ্যাত এই পাথরোল কালী মন্দিরে। এখানে মাকে দর্শন করলাম। তারপর হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম। আমাদের হোটেলটার নাম অদিতি ইন। ভারী সুন্দর এই হোটেলটা, স্টেশন থেকে বেশ কাছেই। তবে হোটেলের থেকেও এদের মূল ব্যবসা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যাঙ্কোয়েট হল ভাড়া দেওয়া। সেজন্যই আমাদের হোটেল রুমের বাইরের জায়গাটাও পুরো আলাদা ডিজাইনে করা, বড় একটা হল ঘরের মতো। ইকো টেস্টিং করা হচ্ছে। হ্যালো 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 মনিকা, ও মাই ডার্লিং। ও তারপর বেরিয়ে গেলাম রাস্তার ধারে মধুপুরের কিছু স্ট্রিট ফুড খেতে। প্রথমে এই ছোট ছোট কচুরি, তার সাথে ঘুগনি মিলিয়ে নানান রকম ঝুড়ি ভাজা চানাচুর মশলা দিয়ে খেতে বেশ মজাই লাগলো। এটাকে কচুরি চাট বলা যেতে পারে, এরকমই কিছু নামও ছিল বোধহয়। কচুরা খা। তারপর দেখলাম ভেজিটেবিল চপ ফাটিয়ে পাপড়ি দিয়ে ঘুগনি দিয়ে সেটা দিয়েও একটা বেশ সুন্দর চাট বানিয়ে দিল, বেশ টেস্টি ছিল। তারপর ডিনার সারতে চলে এলাম এই দোকানটায়। এটা একটা শুদ্ধ শাকাহারি দোকান, নানান রকম খাবার দাবার এবং প্রাইসও বেশ রিজনেবল। আমরা এমনি প্লেন রুটি, পনির, স্যালাড, চাটনি এসব খেলাম। দোকানটার নাম বৃন্দাবন এবং খাবারের টেস্ট কিন্তু লাজবাব। আমাদের অদিতি ইনে কিন্তু খাবার দাম ছিল এর থেকে অনেকটা বেশি। আবার যেদিন আমাদের মধুপুর থেকে বাড়ি ফেরার ট্রেন ছিল, সেদিনও আমরা আশপাশটা ঘুরতে একটু বেরিয়েছিলাম সকালে। এই দেখো এই ছোট্ট গরুটা চলে এসেছে বেরোনোর সময়। চলে গেছিলাম লালকুঠি দেখতে, কেমন দেখলাম তোমরাই দেখে নাও। আরেকবার ডাক। আরেকবার ডাক। नहीं खुलेगा। तुम्हारा घर अगर कोई देखने के लिए आए दूर से तो कैसे लगेगा हर रोज? दर्शनीय स्थान बाहर से, ये प्राइवेट प्रॉपर्टी है। हाँ, बेच दिया है। हाँ, ये बंगाली लोग बेच के चला गया। बेच दिया होगा। बेच दिया होगा ना। ये की लाल कोठी है ये? लाल कोठी है। अच्छा यही लाल कोठी है। তো আমাদের সাথে ছিল আমাদের টোটোওয়ালা। এরকম অনেক ধরনের কুঠি আছে মধুপুরে, পুরনো বাঙালিদের বাড়ি, জমিদার বাড়ির মতো। আমরা আরেকবারই বিবেকানন্দ মঠে এসেছিলাম। ভেতরে একটি শিব মন্দির আছে, শিব ঠাকুর দর্শন করার জন্য, কারণ সেদিন ছিল সোমবার। তারপর বেরিয়ে এই অন্নপূর্ণা আশ্রমে এলাম। এটিও একটি মধুপুরের পুরনো দালান বাড়ি। এর পরের রিলে তোমাদের মধুপুরের বংশী মহারাজের দোকানের মিষ্টি দেখাবো। যাই হোক, এবার বাড়ি ফিরছিলাম। ফেরার পথে আমাদের হোটেলের কাছে এই ছোট্ট বাড়ির ভেতর বুটিকটায় একটু ঢু মারলাম। নানান রকম শাড়ির কালেকশন আছে এনার কাছে। ট্রেন ধরার তাড়া ছিল তাই কিনতে পারলাম না, কিন্তু নাম্বার নিয়ে এসেছি। সোমবার দিন আমরা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাই। আমরা মিষ্টির দোকানে খোঁজ করেছিলাম, কিন্তু সেখানে কচুরি পাইনি। কিন্তু এই স্টেশনের কাছেই আমরা একদম পেঁয়াজ রসুন ছাড়া দোকান পেয়ে গেলাম। সেদিন রাস পূর্ণিমার জন্য এই দোকানটায় পেঁয়াজ রসুন বন্ধ ছিল। এই খাবারগুলো আমরা সব প্যাক করে নিলাম। দেখেছো স্টেশনের মধ্যেও কি সুন্দর বাংলা হরফে লেখা। ট্রেন আসতে দেরি হচ্ছিল দেখে আমরা খাবারটা স্টেশনে খেয়ে নিলাম। তারপর ট্রেনে উঠে সিনেমা দেখতে দেখতে বাড়ি চলে গেলাম।